যে স্বামীকে প্রতিদিন বেকার বলে অপমান করত, যে স্বামীকে অফিসের পার্টিতে নিয়ে যেতে লজ্জা করত, আজ সেই স্বামী তার কোম্পানির অন্যতম মালিক হয়ে সামনে এসে দাঁড়ালো। প্রিয় দর্শক, আজকের এই ছদ্মবেশী কোটিপতি গল্পে আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে রয়েছি আমি আপনাদের প্রিয় মুরাদ ভাই। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্পটি। তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে আসে। মিরপুর 10 নম্বরের একটা সিঙ্গেল ফ্ল্যাটে থাকতো জসিম আর নীলা। একটা বেডরুম, একটা ডাইনিং স্পেস, কিচেন আর ওয়াশরুম, একটা ব্যালকনিও আছে যেখানে দাঁড়ালে ঢাকার অনেকটা অংশ দেখা যায়। তাদের বিয়ে হয়েছে 1 বছর হলো, পারিবারিকভাবেই হয়েছে। বিয়ের 2 মাস পরে নীলাকে ঢাকায় নিয়ে আসলো জসিম তখন ঢাকায় একটা আইটি ফার্মে চাকরি করত। মাস 3 আগে তার চাকরি চলে যায়। অবশ্য চাকরিটা তার চলে গিয়েছে নাকি সে নিজের ইচ্ছায় ছেড়েছে, সেটা কিন্তু আমরা গল্পের পরবর্তীতে বুঝতে পারবো। যাই হোক, বাসায় এসে বলল তার চাকরি চলে গিয়েছে। তখন নীলা ভাবলো সংসারে তারও পার্টিসিপেট করার কিছু একটা আছে, কারণ নীলা আর জসিম দুজনেই ছিল উচ্চশিক্ষিত। তো নীলা জোরাজোরি করতে শুরু করলো যে সেও চাকরি করবে, কিন্তু জসিম বলতেছিল যে না, তোমার চাকরি করার দরকার নেই, আমি এটা ম্যানেজ করতে পারবো। কিন্তু নীলা জসিমের কথা শুনলো না। সে একটা নামকরা আইটি প্রতিষ্ঠানে অ্যাডমিনের পোস্টে চাকরিতে জয়েন করে ফেলল। নীলা চাকরিতে জয়েন করার পরে অবশ্য জসিম আর কিছু বলেনি। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে নীলা, সকাল 7টার সময় অফিসে যায়, ফেরে সন্ধ্যা 6টায়। এই সময়টুকুর মাঝে জসিম বাসার সমস্ত কাজ, অর্থাৎ থালা বাসন মাজা থেকে শুরু করে রান্না বান্না, ঘর পরিষ্কার করা, সমস্ত কিছুই এক হাতে সামলাচ্ছেন জসিম। এবং যখন অফিস থেকে নীলা ফিরে এসে তখন তার সেবা শুশ্রূষা যা করার সব কিছুই কিন্তু জসিম খুব সুন্দরভাবে করছিল। এমন করে চলতে চলতে নীলার মাঝে হঠাৎ করে কিছুটা পরিবর্তন লক্ষ্য করলো জসিম। সে যখন অফিস থেকে ফেরে তখন তার মেজাজ কিছুটা খিটখিটে থাকে। সামান্য কারণে সে জসিমকে রাগারাগি করতে লাগে। এমনকি জসিম বেকার বলে তাকে অপমান তুচ্ছতাচ্ছিল্যও করতে লাগলো নীলা। কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো আসলে জসিম খুব একটা পাত্তা দিত না, ব্যাপারটাকে সে এনজয় করত। একদিন নীলার অফিস থেকে একটা পার্টির ইনভাইটেশন পেল নীলা। অফিস কলিগরা সবাই তাদের ওয়াইফ, তাদের স্বামীকে নিয়ে আসবে। কিন্তু নীলা মনে মনে ভাবলো, যদি সে তার স্বামীকে নিয়ে যায় তাহলে তারা যদি তার স্বামীর বেকারত্বের কথা জেনে হাসাহাসি করে কিংবা তুচ্ছতাচ্ছিল্য করে, তাই সে সিদ্ধান্ত নিল সে জসিমকে ছেড়েই পার্টিতে যাবে। এবং জসিমকে বলল যে আগামীকাল সন্ধ্যায় আমাদের অফিস থেকে একটা পার্টি আছে, আমি সেখানে যাব, তুমি রাতের খাবারটা খেয়ে নিও, আমি সেখান থেকে খেয়ে আসবো। পরের দিন শুক্রবার দুপুর থেকেই নীলা সাজগোজে ব্যস্ত হতে লাগলো। কোনটা ছেড়ে কোনটা পরবে, কোনটাতে তাকে সুন্দর মানাবে, এটা ভাবতে ভাবতেই নীলার সময় যেতে লাগলো। এবং অবশেষে সিদ্ধান্ত নিল সে একটা নীল শাড়ি পরবে এবং হালকা গয়না থাকবে। এবং রীতিমতো সে খুব সুন্দর করে সাজুগুজু করলো। এবং নীলাকে এত সুন্দর সাজে, একটা নীল শাড়ি, হালকা গয়নায় তাকে খোলা চুলে এত সুন্দর লাগছিল, জসিম কোনোভাবেই তাকে একা ছাড়তে রাজি হচ্ছিল। জসিম বলল, আমি তোমার সঙ্গে যাব। তখন নীলা বলল যে তুমি কিভাবে যাবে, আমাদের অফিস তো শুধুমাত্র স্টাফদের এই পার্টিটা, আর এখানে তো কেউ তাদের ওয়াইফ কিংবা স্বামীকে নিয়ে আসতেছে না, তোমার যাওয়ার দরকার নেই, তুমি বাসায় থাকো, আমি খুব দ্রুত ফিরে আসবো। জসিম বলল, আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যেও। নীলা পার্টি সেন্টারে গিয়ে দেখলো তাদের অফিস কলিগের সবাই তাদের পার্টনারকে সঙ্গে নিয়ে এসেছে এবং তারা রীতিমতো পার্টিটাকে জমজমাট করে তুলেছে। সবাই বেশ আনন্দ ফুর্তি করতেছে, কিন্তু নীলা একা একা এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলো। 2-1 অবশ্য কলিগ এসে তাকে জিজ্ঞেস করলো যে তোমার হাজব্যান্ড কোথায়। তখন নীলা কথাটাকে পাশ কাটিয়ে বললো যে তার স্বামী জরুরি কাজে ঢাকার বাইরে আছে, তাই সে আসতে পারে। রাত তখন 8টা বাজে। পার্টি সবাই একজন মানুষের অপেক্ষা করতেছিল। সেই মানুষটা হচ্ছে তাদের কোম্পানির এমডি। তিনি আসলেই তাদের পার্টিটা শুরু হবে। অপেক্ষার এমন সময়ে তাদের পার্টি সেন্টারের সামনে একটা দামি কার এসে থামলো। কার থেকে নামলো তাদের এমডি এবং সঙ্গে আরেকজন সুদর্শন হ্যান্ডসাম যুবক, কোট স্যুট টাই পরা, দেখতে নায়কদের মতো লাগছে। নীলা দূর থেকে লক্ষ্য করলো লোকটা দেখতে কিছুটা তার স্বামীর মতো, কিন্তু পরক্ষণেই চিন্তা করলো, আরে দূর, তার স্বামী কীভাবে, তার বেকার স্বামী কীভাবে এইরকম একটা গাড়িতে আমাদের এমডির সঙ্গে আসতে পারে, অসম্ভব। কিন্তু যখন আস্তে আস্তে জসিম এবং তাদের এমডি
সামনে আগাতে লাগলো, তখন নীলা নিশ্চিত হয়ে গেল এটা তার স্বামী। কিন্তু সে তো সরাসরি কিছু বলতেও পারতেছে না। আবার জসিম খুব সুন্দরভাবে নীলাকে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে গেল। অফিসের এমডি আনিসুর রহমান মাইক্রোফোনটা হাতে নিলেন এবং স্পিচ দিতে শুরু করলেন। আমি আপনাদের সাথে এমন একজন মানুষকে আজকে পরিচয় করে দিতে যাচ্ছি, যিনি আমাদের এই সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির অন্যতম প্রধান মালিক, অথচ তিনি সবসময় আড়ালেই থাকতে পছন্দ করেন। মিট মিস্টার জসিম আহমেদ। সবাই হাততালি দিতে লাগলো, কিন্তু নীলা যেন তার ভেতরের একটা শক খেয়ে গেল। এটা কিভাবে সম্ভব? যেই স্বামীকে সে সবসময় বেকার বলে খোঁটা দেয়, যাকে উঠতে বসতে অপমান করে, যার কাছে বাসার সমস্ত কাজ সে আদায় করে নেয়, সে কিনা একজন কোটিপতি বিজনেসম্যান। কিন্তু তাহলে যদি সে কোটিপতি বিজনেসম্যানই হবে, তাহলে এতদিন গোপন করলো কেন? এমন প্রশ্ন নীলার মধ্যে ঘুরপাক খেতে লাগে। তখন মাইক্রোফোনটা জসিমের কাছে দেওয়া হয় এবং বলা হলো, স্যার আপনি কিছু বলেন। জসিম মাইক্রোফোনটা হাতে নিয়েই প্রথম যে কথাটা বলল, নীলা সামনে আসো। সবাই অবাক, নীলাকে কিভাবে চেনে তাদের অফিসের মালিক? নীলা তখন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। নীলা শুরুতে ভেবেছিল সে ওখান থেকে বের হয়ে যাবে, কিন্তু যখন জসিম তাকে মাইক্রোফোনে ডাকলো তখন সে সামনে গেল। তখন জসিম তার হাতটা ধরে বলতে লাগলো, এই যে নীল শাড়ি পরিহিত অপ্সরা আপনাদের কলিগ নীলাকে দেখতেছেন, সে আপনাদের ভাবি, মানে আমার ওয়াইফ। আজকের এই দিনটি আমার জন্য সব থেকে আনন্দের এবং একই সাথে নিজের স্বাধীনতা হারানোরও বটে। আমি সবসময় আড়ালেই থাকতে চেয়েছিলাম, সবসময় সাধারণ জীবনযাপন করারই ইচ্ছে ছিল আমার। আমি ছিলাম একটা সাধারণ মানুষ, যেভাবে তাদের পরিবারের সঙ্গে মান অভিমান, সাংসারিক টানাপোড়েন এবং রাগ ভালোবাসার মধ্য দিয়ে তাদের জীবনটা অতিবাহিত করে, সেভাবেই আমার জীবনটা কাটায়। কারণ আমি একজন মিডিল ক্লাস পরিবারের সন্তান। আমি দেখেছিলাম আমার বাবা মায়ের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক, কিন্তু বাবা যখন কাজের ব্যস্ততায় থাকতেন তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের ঝামেলা হতে লাগছিল। আমি এই জিনিসটা তখন থেকেই অনুধাবন করছিলাম, যদি আমি কখনো সফল হতে পারি তাহলে আমি আমার সেই পরিচয়টা প্রকাশ করব না, আমি সাধারণ জীবনযাপনেই করব। কিন্তু আমি যখন দেখলাম আমার ওয়াইফ আপনাদের সামনে ইন্ট্রোডিউস করতে লজ্জা পাচ্ছে আমি বেকার বলে, যখন দেখলাম আজকে এই পার্টি সেন্টারে আনতেই যাচ্ছিল না সে আমাকে, তখন সিদ্ধান্ত নিলাম যে আমি আমার আসল পরিচয়টা প্রকাশ করব। এবং আমি এর মধ্যে এটাও নিশ্চিত হয়ে গেলাম, আজকে থেকে আমার সকল স্বাধীনতা শেষ হয়ে গেল। আমি অফিস ছেড়েছিলাম যাতে নীলাকে সবসময় বেশি সময় দিতে পারি, তার সঙ্গে খুনসুটি করতে পারি। কিন্তু যখন দেখলাম নীলাই চাকরিতে জয়েন করলো, তখন তো বাসায় একা বসে থেকে বোর হওয়ার কোনো কারণ নেই। কাল থেকে আমরা দুজনেই একসঙ্গে অফিসে আসবো। সবাই মুস্কি মুস্কি হাসতে লাগলো, কিন্তু নীলার চোখ থেকে পানি ঝরছে। তখন জসিম নীলার হাতটা শক্ত করে ধরে বলল, নীলা, আমি তোমাকে ঠিক তখন থেকেই ভালোবাসি যখন প্রথম তোমাকে দেখেছিলাম একটা পথ শিশুকে সাহায্য করতে। সেদিন তোমাকে দেখে এতটাই ভালো লেগে গিয়েছিল, আমার মামাকে দিয়ে তোমার বাবার কাছে প্রস্তাব পাঠাই এবং যে কোনোভাবে তোমার বাবাকে রাজি করাতে সক্ষম হই। যদি তোমার বাবা রাজি না হতো তাহলে আমার খবরেই ছিল। আমি তোমাকে প্রচণ্ড রকমের ভালোবাসি। এবং নীলা কিছু যখন বলতে চাইলো তখন বললো, থাক, এখানে আর কিছু বলতে হবে না, চলো পার্টিটা এনজয় করি, বাকি যা কথা বলার আছে বাসায় গিয়ে হবে। পরবর্তীতে জসিম এবং নীলা বাসায় ফিরে আসলো এবং জসিম তার জীবনের সমস্ত কাহিনী তাকে বলতে লাগলো, কিভাবে সে ছোট থেকে বড় হয়েছে, তার পড়াশোনা, কিভাবে এই বিজনেসটা ছোট্ট থেকে এতটা বড় করলো, কিভাবে সব কিছু ট্যাকেল করলো যেন কেউ না জানতে পারে তার পরিচয়। এই সমস্ত কিছু নীলাকে বলল। নীলা তখন বলতে লাগলো, তুমি আমার কাছে যেমন ছিলে তেমনই থাকবে, তুমি আমার বেকার স্বামী হয়ে থাকবে, আমি তোমাকে চাকরি করে এনে খাওয়াবো, তুমি তার বিনিময়ে বাসার সমস্ত কাজকর্ম করবে এখন যেরকম করো। তখন জসিম হাসতে হাসতে বলল, থাক, সেগুলো আর করতে হবে না, আমরা দুজনে মিলেই অফিস করব এবং অফিস শেষে দুজনে মিলেই একসঙ্গেই কাজ করব, আমরা এরকম সাধারণ জীবনযাপনেই করব এবং এটাই আমার খুব পছন্দের। এভাবে তাদের জীবন অতিবাহিত হতে লাগলো এবং আস্তে আস্তে তাদের ব্রেন আইটি কোম্পানিটি বাংলাদেশের টপ আইটি প্রতিষ্ঠানে পরিণত হবে। প্রিয় দর্শক, আজকের এই গল্পে আমরা এমন একটা বিষয় বুঝতে পারলাম যে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করাটা আসলে ঠিক না। কার ভেতরে কি আছে, কে কোন পর্যায়ের মানুষ,
কাউকে আসলে প্রথম দেখাতেই কিংবা কয়েকদিনের পরিচয়ে সেটা বোঝা সম্ভব। তাকে বুঝতে হলে, জানতে হলে তার সম্বন্ধে রিসার্চ করতে হবে। পারতপক্ষে যে কোনো মানুষকে অপমান অপদস্থ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। এটাই জীবনের শিক্ষা, এটাই নৈতিক শিক্ষা, এটাই পারিবারিক শিক্ষা। তো আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিন। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই সমস্ত গল্প আমাদের চারপাশে অসংখ্য রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। আপনাদের জীবনে কিংবা আপনার পরিবারের বা আপনার প্রতিবেশীর মধ্যে এমন কোনো গল্প যদি থাকে, যেই গল্পটা আপনি আমার মাধ্যমে মানুষকে শোনাতে চান, তাহলে সেই গল্পটি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল নাম্বারে পাঠিয়ে দেবেন। এতক্ষণ পুরোটা গল্প জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন আপনার পরিবার, আপনার বন্ধুবান্ধবদের।